গুড মর্নিং ফ্রেন্ডস। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে 19 এপ্রিল 2020 যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে আজকে সেগুলো নিয়ে ডিসকাস করবো আমরা। তোমরা এর পিডিএফ পেয়ে যাবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট knowledgeaccount.in থেকে, অথবা টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট। তোমরা দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সবকটা লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে গেলে সব পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারবে। আদারওয়াইজ আমাদের যে অ্যাপটা রয়েছে তার কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনেও আমি প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের অনলাইনে দিয়ে দিই, যাতে তোমাদের প্র্যাকটিসের সুবিধা হয়। তোমরা একটু ডিসক্রিপশন বক্সটা চেক করো, আমি ওখানে সবকটা লিঙ্ক দিয়ে রেখেছি। আদারওয়াইজ তোমরা ফ্রি অনলাইন মক টেস্ট .in এই ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন সাবজেক্টের ওপর স্পেশাল মক টেস্ট বা তোমরা আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেগুলোর স্পেশাল মক টেস্ট কিন্তু এখান থেকে দিতে পারবে। অ্যাপেতেও আমি প্রত্যেক দিন একটা করে মিনি মক টেস্ট রাখছি বিভিন্ন এক্সাম পারপাস বা বিভিন্ন স্পেসিফিক সাবজেক্টের ওপর, তোমরা ওগুলো কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। এগুলো তোমাদের এক্সামের জন্য খুব হেল্পফুল হবে এবং এগুলো প্র্যাকটিসের খুব সুবিধা হবে। অ্যাকচুয়ালি রেগুলার প্র্যাকটিসের মধ্যে আমরা থাকতে পারবো আর কি। তো দেখো, একদম প্রথমে আজকে যে প্রশ্নটা দেখব, বিশ্ব যকৃৎ দিবস কবে পালিত হয়? বিশ্ব যকৃৎ দিবস বা ওয়ার্ল্ড কিডনি ডে, যেটা পালন করা হয় প্রত্যেক বছর 19 এপ্রিল। আর এখানে আমাদের কিছু জিনিস দেখতে হবে যে বিশ্ব যকৃৎ দিবস কেন পালন করা হয়। খুব সাধারণ ব্যাপার, আমাদের শরীরে যে লিভার বা যকৃৎ রয়েছে সেটার গুরুত্ব সম্পর্কে সবার মধ্যে একটা সচেতনতা তৈরি করতে, বা এই সম্পর্কিত যেসব রোগগুলো হয় সেই রোগগুলো যাতে আমরা একটু প্রতিরোধ করতে পারি, তার জন্য আমাদের যা যা করতে হবে, যা যা প্রিকশন নিতে হবে, এই ধরনের সচেতনতাগুলো মানুষজনের মধ্যে গড়ে তোলার জন্য প্রত্যেক দিন 19 এপ্রিল এই বিশ্ব যকৃৎ দিবসটা কিন্তু পালন করা হয়। এরপরে যেটা দেখব, কোন রাজ্য সরকার লকডাউনে থাকাকালীন হোম ডেলিভারি করার জন্য সিজে হাট নামে ওয়েবসাইট লঞ্চ করলো? দেখো, সিজে হাট নামে একটা ওয়েবসাইট লঞ্চ করেছে, এটা ছত্তিশগড় রাজ্য সরকার লকডাউনে থাকাকালীন হোম ডেলিভারি করার জন্য। যেহেতু লকডাউনের সময় মানে মানুষজন বাইরে বেরোতে পারছেন না, তো তাদেরকে হোম ডেলিভারি, বিভিন্ন জিনিসের হোম ডেলিভারি করার জন্য এই ওয়েবসাইটটা লঞ্চ করা হয়েছে, যেখান থেকে এখানকার রাজ্যবাসীরা এই বিভিন্ন মানে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু বাড়িতে বসেই পেতে পারবে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল লকডাউন চলাকালীন ফলমূল, শাকসবজি, এইসব জিনিসগুলো হোম ডেলিভারি করার জন্য সম্প্রতি এই ওয়েবসাইটটা সিজে হাটটা লঞ্চ করেছে। দ্য ওয়েবসাইট হ্যাজ বিন ডিজাইনড অ্যান্ড ডেভেলপড বাই ছত্তিশগড় গভর্নমেন্টস এজেন্সি চিফস। ছত্তিশগড় গভর্নমেন্টের এজেন্সি চিফ এই ওয়েবসাইটটা ডিজাইন এবং ডেভেলপ করেছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সম্প্রতি, মানে বর্তমানে রয়েছেন কে? ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ছত্তিশগড়ের রাজ্যপাল রয়েছেন অনুসুয়া উইকে। এবং ছত্তিশগড়ের প্রতিষ্ঠা দিবস কিন্তু 1 নভেম্বর 2000 সালের 1 নভেম্বর ছত্তিশগড় কিন্তু স্বাধীন রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখবো আমরা, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক অর্থাৎ এআইআইবি ভারতের স্বাস্থ্য খাতে উন্নতির জন্য কত টাকার অনুদান ঘোষণা করলো? তো দেখো, এক্ষেত্রে যে আমাদের অ্যান্সারটা হবে 500 মিলিয়ন ডলার। এটা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক মানে এআইআইবি ভারতের স্বাস্থ্য খাতে উন্নতির জন্য অনুদান ঘোষণা করেছে। দেখো, এক্ষেত্রে এআইআইবি ফরমেশন হয়েছিল 16 জানুয়ারি 2016, যেটা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। এটা 2016 সালের 16 জানুয়ারি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার রয়েছে চায়নার বেজিংয়ে। এটা বর্তমানে টোটাল 78টা দেশ এর মেম্বার হিসাবে রয়েছে, আর এটার প্রেসিডেন্ট এখন রয়েছেন জিন লিকুন এর বর্তমান সভাপতি বা প্রেসিডেন্ট রয়েছেন। 4 নম্বর যে প্রশ্ন দেখবো আমরা, এমটিএনএল এর সিএমডি মানে অ্যাডিশনাল চার্জে আর কি, সিএমডি পদে কে নিযুক্ত হলেন? এমটিএনএল পি কে পারওয়ার নিযুক্ত হয়েছেন এমটিএনএল সিএমডি হিসাবে। বিএসএনএল এর ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান পি কে পারওয়ার এমটিএনএল এর সিএমডি মানে অ্যাডিশনাল চার্জে সিএমডি কিন্তু নিযুক্ত হলেন। ভারত সঞ্চার নিগম লিমিটেড মানে বিএসএনএল এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। আর আমরা যদি বিএসএনএল এর মানে প্রতিষ্ঠা দেখতে চাই তাহলে হচ্ছে 2000-এর 15 সেপ্টেম্বর বিএসএনএল মানে লঞ্চ করা হয়েছিল। আর এই এমটিএনএল যেটা বলছি আমি, মহানগর টেলিফোন নিগম লিমিটেড, এই এমটিএনএল প্রতিষ্ঠিত হয়েছিল 1986 1 এপ্রিল, মানে ভারত সঞ্চার বিএসএনএলেরও আগে এমটিএনএল। আর এটার হেডকোয়ার্টার নিউ দিল্লিতেই রয়েছে। নেক্সট দেখবো আমরা, ডাব্লিউডাব্লিউএফ মানে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ইন্ডিয়া, ডাব্লিউডাব্লিউএফ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিশ্বনাথন আনন্দ সম্প্রতি ডাব্লিউডাব্লিউএফ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন।
ডাব্লিউডাব্লিউএফ বা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ইন্ডিয়ার বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকে পরিবেশগত শিক্ষা প্রোগ্রামের জন্য রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হয়েছে। আমি বিশ্বনাথ আনন্দ সম্পর্কে একটু আলোচনা করব, যেগুলো আমাদের এক্সামে বারবার জিজ্ঞাসা করা হয়। যেমন 1985 সালে ইনি কিন্তু অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ। এরপর 1987 সালে পান পদ্মশ্রী পুরস্কার। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান 1991-92 যে সেশনটা ছিল সেই সময় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ। পদ্মভূষণ পুরস্কার পান 2000 সালে, পদ্মবিভূষণ পান 2007 সালে। মাইন্ড মাস্টার উইনিং লেসন্স ফ্রম এ চ্যাম্পিয়ন্স লাইফ, এটা একটা গুরুত্বপূর্ণ বই, যেটা এর আগের বছরেও বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে, আগেরবারে রেলের এক্সামেও জিজ্ঞাসা করা হয়েছে। মাইন্ড মাস্টার উইনিং লেসন ফ্রম এ মানে চ্যাম্পিয়ন্স লাইফ, এই বইটার লেখক কিন্তু সুসান নিনান এবং বিশ্বনাথন আনন্দ, এনারা দুজনে মিলে এই বইটা কিন্তু লিখেছেন। আনন্দ ইজ অলসো নোন অ্যাজ ভিসি অ্যান্ড টাইগার অফ মাদ্রাস, এই দুটো নামে কিন্তু আনন্দকে ডাকা হয় বিশ্বনাথন আনন্দের, তোমরা নিক নেমও বলতে পারো এগুলো। 1987 সালে প্রথম ভারতীয় হিসাবে ওয়ার্ল্ড জুনিয়র চেস চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন বিশ্বনাথন আনন্দ। প্রথম ভারতীয় হিসাবে 1987 সালে ওয়ার্ল্ড জুনিয়র চেস চ্যাম্পিয়নশিপ, এটাও একটা আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট। 2000 সালে আনন্দ ফাইড ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ জেতেন প্রথমবার। তো এগুলো আমি আজকে আলোচনা করলাম। আমি রেগুলার যে ক্লাসগুলো করি তোমরা ফলো করলে আরও অনেক কিছু জানতে পারবে বিশ্বনাথন আনন্দ সম্পর্কে। ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন, যেটা আইডাব্লিউএফ এর সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন, এটা কে? দেখো, এক্ষেত্রে টমাস আজান যিনি রয়েছেন, ইনি ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন মানে আইডাব্লিউএফ এর সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন। ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশনের সভাপতি টমাস আজান দুর্নীতির অভিযোগ এবং ডোপিং লঙ্ঘনের অভিযোগে পরিপ্রেক্ষিতে মানে পদত্যাগ করেছেন। আমেরিকান উর্সুলা পাপান্দ্রিয়া ভারতপ্রাপ্ত সভাপতি হিসাবে ফেডারেশন নেতৃত্ব দেবেন। আমেরিকানকে উর্সুলা পাপান্দ্রিয়া, ইনি এই ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে এনার পদত্যাগ করার পর কিন্তু এখানে নেতৃত্ব দেবেন। এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? আইডাব্লিউএফ এর হেডকোয়ার্টার জিজ্ঞাসা করা হয়, হাঙ্গেরির বুদাপেস্টে রয়েছে ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশনের হেডকোয়ার্টার। ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছিল বন্ধুরা 1905-এ কিন্তু। এরপর দেখবো আমরা হাংজাউ 2022 এশিয়ান প্যারা গেমসের ম্যাসকট কি, যেটা আমি তোমাদেরকে থাম্বনেলে দিয়েছিলাম, এটাও ইম্পর্টেন্ট, একটু ভালো করে নোট করে রাখো, বা তোমরা যেখানে স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো লেখো সেখানে একটু লিখে রাখো। ফেই ফেই হচ্ছে হাংজাউ 2020 এশিয়ান প্যারা গেমসের ম্যাসকট। 2022 এশিয়ান প্যারা গেমস চীনের হাংজাউ শহরে অনুষ্ঠিত হবে। এই ভেন্যুটা, ম্যাসকটটা দুটোই আমাদের জন্য ইম্পর্টেন্ট। হবে কোথায়? হাংজাউতে, এবং ফেই ফেই মানে হচ্ছে এটার ম্যাসকটের নাম। 9 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত আপাতত হবার কথা রয়েছে, যদি সব কিছু পরিস্থিতি ঠিক থাকে। এই 9 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত হাংজাউয়েতে কিন্তু এই 2022 এশিয়ান প্যারা গেমস অনুষ্ঠিত হবে। এটার ম্যাসকটটা থাকবে ফেই ফেই। এবছর এটা 4th হচ্ছে এশিয়ান প্যারা গেমস, এর আগে মোট 3বার হয়েছে। এই খেলার টোটাল 22 রকমের খেলা রয়েছে। ম্যাসকট ক্রীড়াবিদ থেকে দর্শকের কাছে গেমসকে মানে প্রত্যেকের জন্য প্রাণবন্ত করতে সহায়তা করে। অ্যাকচুয়ালি এই যে ম্যাসকট যেটা থাকে, ম্যাসকট কী কাজ করে, একটা যে কোনো আমরা দেখি বিভিন্ন গেমসের ম্যাসকট হয়, তো এই ম্যাসকট অ্যাকচুয়ালি জিনিসটার মধ্যে আরেকটু মানে প্রাণবন্ত করে তোলে খেলাটাকে, দর্শকদের সাথে প্লেয়ারদের তাদের সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিস করে। এশিয়ান প্যারা গেমস প্রথম খেলা হয় 2010 সালে চীনের গুয়াংজুতে এশিয়ান প্যারা গেমস প্রথম খেলা হয়েছিল, এবং 2010 সালে খেলা হয়েছিল। 2008 সালে এটা অনুষ্ঠিত হয়েছিল ইন্দোনেশিয়ার জাকার্তাতে। এরপরে যেটা দেখবো আমরা, রঙ্গালী বিহু নামে আসাম রাজ্যের ফসল উৎসবটা কোন দিন পালিত হলো? রঙ্গালী বিহু নামে একটা আসামের উৎসব, যেটা আমরা দেখি বিভিন্ন এক্সামে বারবার আসে, বিহু বলে আসে অনেক সময়, আর এখানে রঙ্গালী বিহু রয়েছে। রঙ্গালী বিহু আসাম রাজ্যের একটা ফসল উৎসব, এটা 14ই এপ্রিল প্রত্যেক বছর পালন করা হয়। আসামের চিফ মিনিস্টার বর্তমানে কে রয়েছেন? মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আসামের যদি রাজ্যপালের কথা বলি তাহলে জগদীশ মুখী রয়েছেন বর্তমানে। থার্ড খেলো ইন্ডিয়া ইউথ গেম কিন্তু আসামের গুয়াহাটি শহরে অনুষ্ঠিত হয়েছিল, আমি আশা করি এটা তোমাদের মুখস্থ হয়ে গেছে বিভিন্নবার বলে বলে। থার্ড খেলো ইন্ডিয়া ইউথ গেম আসামের গুয়াহাটি শহরে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখবো আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা এটার অনুসারে 2020 সালে ভারতের বৃদ্ধির হার কত? তো এক্ষেত্রে 1.9% রয়েছে। হেডকোয়ার্টার আইএমএফ মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটার হেডকোয়ার্টার হচ্ছে ইউনাইটেড স্টেটসের ওয়াশিংটন ডিসি। আমি তোমাদের এই প্রত্যেকটা ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন রয়েছে সেগুলো সম্পর্কে একটা তোমাদের ভিডিও প্রোভাইড করেছিলাম ট্রিক্সের মাধ্যমে, একদম ইউনিক ট্রিক্স। তোমরা ভিডিওটা একবার দেখলে তোমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো কিন্তু হেডকোয়ার্টারগুলো একবারে মনে থাকবে। তোমরা একটু ইন্টারেস্টিং ট্রিক্স বলে প্লেলিস্ট যেটা রয়েছে আমাদের চ্যানেলে গিয়ে একটু সার্চ করো, ওখানে তোমরা দেখতে পেয়ে যাবে।
মেম্বার রয়েছে কতগুলো এখন? মোট 189টা দেশ এই আইএমএফের আন্ডারে রয়েছে, আইএমএফের মেম্বার হিসাবে রয়েছে। এটা 1945-এর কিন্তু 27শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটার ম্যানেজিং ডিরেক্টর মানে এমডি বর্তমানে রয়েছেন ক্রিস্টালিনা জিওর্জিভা, আর এটার চিফ ইকোনমিস্ট রয়েছেন গীতা গোপীনাথ। ক্রিস্টালিনা জিওর্জিভা ম্যানেজিং ডিরেক্টর, চিফ ইকোনমিস্ট গীতা গোপীনাথ। এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1945-এর 27শে ডিসেম্বর। ইউনাইটেড স্টেটসের ওয়াশিংটন ডিসিতে রয়েছে আইএমএফ। এটা কিন্তু প্রচুর জিজ্ঞাসা করা হয়, তোমরা পারলে একবার ট্রিক্সের ভিডিওটা দেখে নাও যেটা বললাম। আশা করি তোমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের যাদের যাদের এখনও সদর দপ্তরগুলো রেডি হয়নি তারা তাদের তৈরি হয়ে যাবে। তো আমরা এবার চট করে একবার পরের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেব। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এগুলোই ছিল। চলো ফ্রেন্ডস, তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সাম দিচ্ছ আপকামিং ডেতে তোমরা দেবে, বিশেষ করে ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিপিএসসির এক্সাম তোমরা যারা যারা দিচ্ছ, তাদের জন্য আনএকাডেমি একটা দারুণ ব্যবস্থা করেছে। এই লকডাউন, গোটা লকডাউন জুড়ে কিছু স্পেশাল ক্লাস চলছে যেগুলো সম্পূর্ণ ফ্রি তোমাদের জন্য। তোমরা এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। এখানে মানে পশ্চিমবঙ্গের যে টপ এডুকেটার্সরা রয়েছেন, যে শিক্ষকরা রয়েছেন যাদের অনেক বছরের অভিজ্ঞতা রয়েছে এই ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিপিএসসি সম্পর্কে, তোমরা তাদের থেকে ক্লাসগুলো করতে পারবে। দেখো এখানে যেমন রামিলা মজুমদার রয়েছেন, সৌমেন স্যার, অরিজিৎ স্যার, অপরেশ স্যার, এখানে পবন কৃষ্ণ সাহা রয়েছেন, পৌলমী ম্যাম রয়েছেন, সোমনাথ স্যার, এছাড়া ধরো অঙ্কিতা ম্যাম রয়েছেন, অভিজিৎ স্যার, অরিজিৎ বসু চৌধুরী, জয়তু কোলে, সব্যসাচী স্যার বা অরুণাভ স্যার, বিভ্রাংশু স্যার। এরা বিভিন্ন আলাদা আলাদা টপিক্সের ওপর তোমাদের স্পেশাল ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। তোমরা গিয়ে স্পেশাল ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং তোমাদের যদি কোনো ডাউট হয় সেগুলো ক্লিয়ারিং মানে ডাউট ক্লিয়ারিং ক্লাসও এখানে তোমরা এগুলো করতে পারবে। যে কোনো জায়গা থেকে তোমরা ফোনে অ্যাপ ইনস্টল করে যখন তখন এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে। তোমাদের সে ব্যাপারে কোনো প্রবলেম হবে না এবং তোমরা শেষকালে এদের থেকে নোটও পাবে। তো তোমরা এই স্পেশাল ক্লাসগুলো জয়েন করো এবং তোমাদের আপকামিং এক্সামের জন্য যে প্রিপারেশান, সেই প্রিপারেশানটাকে একটু আরও মজবুত করে তোলো। এবার দেখো আমরা আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু রিভাইজ করে নিই। আমাদের প্রথম প্রশ্ন আগের দিন কী ছিল? বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালন করা হয়, মানে ওয়ার্ল্ড হেরিটেজ ডে, এটা কবে পালন করা হয়? আমরা ওয়ার্ল্ডের যেসব হেরিটেজ সাইটগুলো রয়েছে বা হেরিটেজ সাইটগুলোর হবে বলে এরকম জায়গাগুলো যেগুলো রয়েছে সেই জায়গাগুলোর সম্পর্কে সবার কাছে সচেতনতা বাড়ানোর জন্য, সেই জায়গাগুলো প্রমোট করার জন্য আমরা এটা পালন করে থাকি। 18ই এপ্রিল পালন করা হয়। এটা থিম ছিল শেয়ার্ড কালচার, শেয়ার হেরিটেজ, শেয়ার্ড রেসপন্সিবিলিটি। নেক্সট যে প্রশ্নটা আমাদের ছিল বিশ্ব হিমোফিলিয়া দিবস কবে পালন করা হয়, এক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল 17 এপ্রিল। অপশান এ ছিল কারেক্ট অ্যান্সার। 17 এপ্রিল প্রত্যেক বছর ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে পালন করা হয়। আমি এগুলো সম্পর্কেও কিছু এক্সট্রা ইনফরমেশান তোমাদেরকে বলেছিলাম। এটা থিম যেমন গেট ইনভলভড। তোমরা আগের দিনে যারা যারা ভিডিওটা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে গিয়ে একবার ভিডিওটা দেখে নাও, অনেক কিছু ইনফরমেশান ছিল ওখানে। ওয়াইএসআর নির্মাণ এবং কোভিড-19 পোর্টাল কোন রাজ্য সরকার লঞ্চ করলো? তো দেখো এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ ছিল আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট দেখবো ক্রিক কিংডমসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কে নিযুক্ত হলেন? ক্রিক কিংডমসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার এটা রোহিত শর্মা সম্প্রতি নিযুক্ত হয়েছেন ক্রিক কিংডমসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে। ভারতের প্রথম কোন জীবন বীমা সংস্থা পলিসি হোল্ডার, মানে কোন জীবন বীমা সংস্থা পলিসি হোল্ডার এবং এজেন্টদের কোভিড-19 মারা গেলে অতিরিক্ত 5 লাখ টাকার বিমা দেবে বলে ঘোষণা করলো? তো এক্ষেত্রে টাটা আইআইএ লাইফ ইন্স্যুরেন্স এটা ঘোষণা করেছিল। অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, আমি আগের দিন বলেছিলাম। পেটিএম জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের এমডি অ্যান্ড সিইও পদে কে নিযুক্ত হলেন? ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ পেটিএম জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। তো দেখো এক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল বিনীত আরোরা। ক্রেডিট রেটিং এজেন্সি মানে কেয়ার রেটিং যেটাকে বলবো, তার এমডি আর সিও পদে কে নিযুক্ত হলেন? ক্রেডিট রেটিং এজেন্সি কেয়ার রেটিং, এটার ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন অজয় মহাজন। অপশন সি ছিল আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখবো কে 13তম ইন্টারন্যাশনাল অ্যারাবিক ফিকশন প্রাইজ 2020 পেলেন? অ্যারাবিক ফিকশন প্রাইজ, ইন্টারন্যাশনাল অ্যারাবিক ফিকশন প্রাইজ আবদেলোয়া আইসাউই ইনি পেয়েছিলেন। অপশন এ ছিল আমাদের কারেক্ট অ্যান্সার। ইনি কে, কেন পেয়েছেন, সবকটা আমি আগের দিন তোমাদের সাথে আলোচনা করেছিলাম। 44th ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি অধিবেশন এবছর কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? তো এইটা বন্ধুরা তোমাদের জন্য থাকলো, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি এর অ্যান্সার কোনটা হবে। জাপান, জার্মানি, চীন আর ফ্রান্স?
যেটা কারেক্ট অ্যান্সার হবে তোমরা আমাকে কমেন্টে জানাও দেখি।